আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে অধ্যায় ১ জীবন পাঠ চ্যাপ্টারটার জীবের শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে সেকেন্ড লেকচার আমাদের। তো জীবের শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়? জীবের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন কি? যে আমাদের যে জগৎ আছে, আমাদের জীব জগৎ, সেটার মধ্যে অসংখ্য কি আছে? জীব আছে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা প্রাণী বা একটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদ কিছু কিছু আছে যাদের সাথে সম্পর্কিত, তাই না? যেমন আমরা যদি বলি উদাহরণ হিসেবে একটা কুকুর, নেকড়ে এবং শেয়াল, এদের কিন্তু দেখতে মোটামুটি একই লাগে। তাহলে এদেরকে এদের একটা সম্পর্কে যদি জানা যায় তাহলে আরেকটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় না? বা যেটা হচ্ছে গরু, গরুর সাথে কিন্তু কুকুরের কোনো মিল নাই। তাহলে এরা সম্পূর্ণ আলাদা পরিবারের বলা যায়। তো একটা প্রাণীর সাথে অপর একটা প্রাণীর কিভাবে আত্মীয়তার সম্পর্ক বা কোত্থেকে তাদের উৎপত্তি এবং তাদের পরিণতিটা কোথায় সেগুলো জানার জন্য না শ্রেণীবিন্যাসের অনেক প্রয়োজন, এবং আমাদের জীবজগৎ সম্পর্কে সঠিকভাবে, সহজভাবে এবং অল্প সময় অল্প পরিশ্রমে জানার জন্য আমাদের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন জানা দরকার। এই লক্ষ্যেই জীববিজ্ঞানে একটা স্বতন্ত্র শাখা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা। নাম হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। তো আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। জীবের শ্রেণীবিন্যাসের যদি আমরা আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে জীবের শ্রেণীবিন্যাসের লক্ষ্যটা কি। জীবের শ্রেণীবিন্যাসের লক্ষ্য লক্ষ্যটা কি? এই জীবের শ্রেণীবিন্যাসের লক্ষ্যকে আমরা মেইনলি চারটা প্রধান লক্ষ্যে ভাগ করতে পারি। কয়টা প্রধান লক্ষ্য? চারটা। এক নম্বর হচ্ছে আমাদের এই যে বৈচিত্র্যময় এবং বিশাল ও বৈচিত্র্যময় যে জীবজগৎ আছে সেটাকে দেখি বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে আমরা চারটা কাজের জন্য আমরা জীবের শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে সহজভাবে ২ নাম্বার অল্প পরিশ্রমে ৩ নাম্বার অল্প সময়ে এবং ৪ নাম্বার হচ্ছে সঠিকভাবে। তো এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে এবং সঠিকভাবে জানতে গেলে জানা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবের শ্রেণীবিন্যাসের প্রধান লক্ষ্য। যে আমাদের এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প সময়, অল্প পরিশ্রমে এবং সঠিকভাবে জানা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করতে আমাদের জানতে হবে যে আমাদের এই যে জীবজগৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এর মধ্যে অনেকগুলো প্রজাতি আছে, যেমন উদ্ভিদ প্রজাতি এবং হচ্ছে প্রাণী প্রজাতি। তাহলে পৃথিবীতে কি পরিমাণ উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে সেটা যদি আমরা বলি যে উদ্ভিদ প্রজাতি, এক নম্বর উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে প্রায় ৪ লক্ষ। আর অন্যদিকে প্রাণী প্রজাতি আবিষ্কৃত হয়েছে প্রায় ১৩ লক্ষ। তো এখন পর্যন্ত উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে প্রায় ৪ লক্ষ এবং প্রাণী প্রজাতি আবিষ্কৃত হয়েছে প্রায় ১৩ লক্ষ। তো এই প্রজাতিগুলোই কি শেষ? না, আসলে দিন যত যাচ্ছে নতুন নতুন প্রজাতি হয়তো তৈরি হচ্ছে, আবার আগে কিছু প্রজাতি ছিল এখন তারা বিলুপ্ত হয়ে গেছে।
আসলে না, এই সঠিক প্রজাতির কতটুকু সংখ্যা এটা আসলে জানা জটিল বা দুরূহ ব্যাপার। কিন্তু আমরা এখন পর্যন্ত যা জানতে পারছি যে উদ্ভিদ প্রজাতি এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে 4 লক্ষ এবং প্রাণী প্রজাতি আবিষ্কৃত হয়েছে 13 লক্ষ। এদের মধ্যে যে সম্পর্ক, সেই জন্য আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি সম্পর্কে জানা দরকার। তো শ্রেণীবিন্যাসবিদ্যায় একজন বিজ্ঞানী সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। আমাদের বইয়ে এই বিজ্ঞানী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়া আছে। ক্যারোলাস লিনিয়াস কোথাকার অধ্যাপক ছিলেন? তিনি আপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এবং কিসের অধ্যাপক ছিলেন? অ্যানাটমির অধ্যাপক। এবং এটা কত সালে ছিল? এটা ছিল 1735 সালে। আমরা যদি বলি যে ক্যারোলাস লিনিয়াস কি বিজ্ঞানী ছিলেন? ক্যারোলাস লিনিয়াস ছিলেন একজন প্রকৃতি বিজ্ঞানী। তো ক্যারোলাস লিনিয়াসের ইচ্ছা ছিল যে তিনি বিভিন্ন ফুল এবং বিভিন্ন ফুলের নামকরণ এবং তাদের প্রজাতি বিভক্তকরণ করতেন, যে কোন ফুলের সাথে কোন ফুলের মিল বা এই ধরনের কাজ করতেন। তো ক্যারোলাস লিনিয়াস সেখান থেকে প্রকৃতি বিজ্ঞানী ছিলেন এবং আপসালা বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যানাটমের অধ্যাপক নিযুক্ত হন 1735 সালে। এবং তার বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাস তার অনেক আগ্রহ ছিল। এবং তিনি সর্বপ্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তো তিনি কি করেছিলেন? তিনি সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে শ্রেণীবিন্যাসের জনক বলা যায় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিনি হচ্ছেন কি শ্রেণী বিন্যাসের জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি। তারপর ক্যারোলাস লিনিয়াস সেই সময়, তার সময়ে মানুষ সাধারণভাবে চিন্তা করতো যে পুরো সম্পূর্ণ জীবজগৎ সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। সেই সেম কথা ক্যারোলাস লিনিয়াসও বলেছিলেন, যে আমাদের যে জীবজগৎ আছে, তিনি বলেছিলেন যে জীব জগৎ এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর এটা হচ্ছে প্রাণী জগৎ। তখন থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাই ছিল যে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ শুধুমাত্র এই দুইটা ভাগে ভাগ করা যায়। পরে যখন বিশদ আলোচনা বা বিশদ গবেষণার পর জানা গেল যে না, জীবজগৎকে এই দুইটা ভাগে ভাগ করা যায় না। এখানে মূলত অবদান রাখছেন R.H. হুইটেকার। 1969 সালে তিনি সম্পূর্ণ জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছিলেন। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের জনককে R.H. হুইটেকার। এবং তারপর তার 5 বছর পর 1969 থেকে 5 বছর পর 1974 সালে মার্গুলিস কি করেছিলেন? এই 5টা রাজ্যের শ্রেণীবিন্যাস, 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে আরো বিস্তারিতভাবে তিনি ভাগ করেছিলেন এবং এই 5টা রাজ্যকে আরো 2টা সুপার কিংডম বা অধিরাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তো এই দুইজন বিজ্ঞানী সম্পর্কে এবং এই দুইজন বিজ্ঞানীর যে জীবজগৎ নিয়ে ধারণা এবং তাদের যে
চিন্তাধারা, সেগুলোকে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমাদের যে জীবের শ্রেণীবিন্যাস, এটা আসলে উদ্দেশ্যটা কি, আমাদের জীবনে এটা কেন এত ইম্পর্টেন্ট? তো আমরা যদি বলি জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। বিন্যাসের উদ্দেশ্য। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আমাদের এগুলো সিকিউ এ মেইনলি আসে। তো শ্রেণীবিন্যাসের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল বা উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ। তো কি, প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ। অর্থাৎ আমরা কোনো একটা জীবকে নিয়ে যদি তার উপর গবেষণা চালাই, তাহলে তার সম্পর্কে আমরা কিছু একটা জ্ঞান পাবো। তো এখান থেকে আমরা যদি মনে রাখার জন্য মেইনলি জিনিসটা হচ্ছে কি, আমাদের প্রথমে জ্ঞান আহরণ করতে হবে। সেটা কি সম্বন্ধে? প্রতিটা জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করলাম। সেটা জ্ঞান আহরণ করে শুধু বসে থাকলে হবে না, সেই জ্ঞানটাকে সংক্ষিপ্তভাবে বা জ্ঞানটাকে আগে সংরক্ষণ করতে হবে। তো আমাদের 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, আমরা যে জ্ঞানটা আহরণ করলাম সেটা অবশ্যই আহরিত জ্ঞান। তাহলে আহরিত জ্ঞানকে কি করব? সঠিকভাবে সংরক্ষণ করব। না ছাড়া তো আমাদের জ্ঞানই যদি সংরক্ষিত না থাকে, তাহলে কি আমরা যেদিন জ্ঞানটা আহরণ করলাম তারপরের দিন আমরা ভুলে যাব না? তো আহরিত জ্ঞানকে সংরক্ষণ করব এবং সেটা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করব। তো এখানে মেইন ওয়ার্ডটা হচ্ছে সঠিকভাবে সংরক্ষণ। এগুলো পয়েন্টগুলো মনে রাখার মাধ্যমে আমরা কি করতে পারবো? পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তারপর কি, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ, এবং শুধু সংরক্ষণ করলে হবে না, এটাকে কি করতে হবে? পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। ধরো আমরা একটা জ্ঞান আহরণ করলাম, সেটা সংরক্ষণ করলাম। যখন আমরা সংরক্ষণ করতেছি, তখন এইটার তো একটা বিস্তারিত রূপ সংরক্ষণ করবো, তাই না? একটা জীব নিয়ে যখন আমরা জ্ঞান আহরণ করলাম, সেই জীবের কি আছে না আছে, চোখ আছে, নাক আছে, শিং আছে, হোয়াট এভার, সেটাকে আমরা যে জ্ঞানটা, সেটা তো সব বিস্তারিত, কিন্তু সংরক্ষণও করছি সঠিকভাবে। কিন্তু এটাকে যখন আমরা উপস্থাপন করতে যাব বা কারো কাছে বলতে যাব, তখন কি আমরা বিস্তারিতভাবে বলবো? অবশ্যই না। তাহলে এই যে পূর্ণাঙ্গ জ্ঞান, সেটাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। তাহলে কি, পূর্ণাঙ্গ জ্ঞানকে কি করতে হবে? সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করতে হবে। তো এটার মেইন লাইনটা হচ্ছে সংক্ষিপ্তভাবে উপস্থাপন। তো আমরা এখন কি করব? যে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম, তাহলে জ্ঞানও আহরণ করলাম, সঠিকভাবে জ্ঞানকে সংরক্ষণও করলাম, তারপর সংক্ষিপ্তভাবে উপস্থাপনও করলাম। এখন সবই বুঝলাম, একটা জীব সম্পর্কে আমি অনেক জ্ঞান নিলাম, কিন্তু মানব জাতি যদি ওই জীব সম্পর্কে কোনো জীবের নামটাই না জানে, তাহলে এত একটা বিপদ। তাহলে ওই যে জীব আমাদের যেটা নিয়ে আমরা গবেষণা করতেছি, তাহলে সেটার কি করতে হবে? সেটাকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্ট হবে প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা। প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের
নামকরণের ব্যবস্থা করা। তো এখান থেকে এটার মূল পয়েন্টটা হচ্ছে নামকরণের ব্যবস্থা। তারপর এই যে নামকরণ করলাম, আমাদের সংক্ষিপ্ত উপস্থাপন করলাম, সব জ্ঞানী শেষ। এখন একটা জীব আবিষ্কার পরে সেটা যেন বিলুপ্ত না হয়ে যেতে পারে বা কোনোভাবে ধ্বংস না হয়ে যেতে পারে, সেজন্য আমাদের কি করতে হবে? সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে কি করতে হবে? যে জীবজগৎ ও মানব কল্যাণে জীবগুলোকে কি করতে হবে? সংরক্ষণে সচেতন হতে হবে। তাহলেই তো ওই জীবটা কি বেঁচে থাকতে পারবে বা বিলুপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। তাহলে জীবজগৎ ও মানব কল্যাণে প্রতিটি জীবকে সঠিকভাবে সংরক্ষণ করা। জীব সংরক্ষণে সচেতন থাকা। মানে সচেতন হওয়া। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট, হচ্ছে সংরক্ষণে সচেতন। এটা হচ্ছে মেইন পয়েন্ট। তো আমরা যদি পরীক্ষা আসে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, তাহলে আমার মেইনলি জ্ঞান আহরণ, সঠিকভাবে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে কি করতে হবে? সংক্ষিপ্তভাবে উপস্থাপন এবং তাদের নামকরণের ব্যবস্থা করা, এবং সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রতিটি জীব সংরক্ষণে সচেতন হওয়া। এই কয়েকটা পয়েন্ট যদি মনে রেখে পরীক্ষার হলে গিয়ে আমরা নিজেদের মতো করে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা 5টা পয়েন্টই লিখতে পারবো এবং পরীক্ষা আমরা কি পাবো? আমরা ফুল মার্ক পাওয়ার মতো করে অ্যান্সার করতে পারবো। এবার আমরা জানবো জীবজগৎকে কিভাবে আর.এইচ. হুইটেকার 5টা রাজ্যে শ্রেণীবিন্যস্ত করেছিলেন এবং মার্গিউলিস কিভাবে বিস্তরভাবে এই 5টা রাজ্যকে আরো বিস্তৃতভাবে আলোচনা করেছিলেন। তো আমাদের যে জীবজগৎ, ক্যারোলাস লিনিয়াসের পরে এই জীবজগৎকে ভালোভাবে ভাগ করেছেন হচ্ছে বা শ্রেণীবিন্যস্ত করেছিলেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। কত সালে? আর.এইচ. হুইটেকার, আর.এইচ. হুইটেকার তিনি 1969 সাল তিনি কি করেছিলেন? ইনি হচ্ছেন 5 রাজ্য শ্রেণীবিন্যাসের জনক। বিন্যাসের জনক। এবং এরপর মার্গিউলিস এর 5 বছর পর, মানে 1969 পর 1974 সালে কি করেছিলেন? আরো বিস্তারিতভাবে উপস্থাপন করেছিলেন। বিস্তারিতভাবে উপস্থাপন করেছিলেন। তাহলে আর.এইচ. হুইটেকার 1969 সালে সম্পূর্ণ জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছিলেন বা 5 কিংডমে ভাগ করেছিলেন। সেই জন্য তিনি হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের জনক। আর পরবর্তীতে তার 5 বছর পর 1974 সালে মার্গিউলিস এই 5টা রাজ্যকে আরো 2টা অধিরাজ্য বা সুপার কিংডমে ভাগ করেছিলেন। তো এইটা নিয়ে যদি আলোচনা করতে চাই যে জীবজগৎ মানে সম্পূর্ণ মার্গিউলিস এবং আর.এইচ. হুইটেকারের সমন্বয়ে যে শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে জীবজগৎকে মার্গিউলিস 2টা সুপার কিংডমে ভাগ করেছিলেন। একটা হচ্ছে সুপার কিংডম 1, আর একটা হচ্ছে সুপার কিংডম 2। কিংডম 2। তো সুপার কিংডম 1 এর মধ্যে কারা ছিল? সুপার কিংডম 1 এর মধ্যে এই যে বিন্যস্তকরণ,
এটা হয়েছিল হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো একটা হচ্ছে ওনারা গবেষণা করে দেখলেন যে এক ধরনের জীব আছে যাদের নিউক্লিয়াসটা অতটা উন্নত নয়, মানে ওদের নিউক্লিয়াসটা আদি বা ওদের কেন্দ্রিকাটা আদি, তাই এদেরকে বলেছিলেন হচ্ছে আদি কেন্দ্রিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা জীব। আর আরেক ধরনের জীব দেখলেন যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, মানে ভালো, তাই বা কেন্দ্রিকাটা ভালো, সেই জন্য এদেরকে বলেছিলেন হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট জীব। এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা এই দুইটা পার্থক্যের উপর ভিত্তি করেই তিনি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 কে ভাগ করেছিলেন। তো এটা তো সুপার কিংডম 1, এটার নাম দিয়েছিলেন তিনি প্রোক্যারিওটা। এদের যারা জীব তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা বা আদিকেন্দ্রিক জীব। আর সুপার কিংডম 2 কে বলা হয় ইউক্যারিওটা বা সুকেন্দ্রিক জীব। তো সুপার কিংডম 1 হচ্ছে কি প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। তো সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার মধ্যে এইবার আমরা এটা বিন্যস্ত করলাম মার্গিউলিসের ব্যাখ্যা অনুসারে। তিনি যে বিস্তারিতভাবে বা দুইটা সুপার কিংডমে ভাগ করেছিলেন। এখন আর এই 6 টাকার যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস করছিল সেটা এই দুইটা কিংডমের মধ্যে পড়েছে বা এই দুইটা সুপার কিংডমের মধ্যে পড়েছে। এখন বলে তো সুপার মানে কি? সুপার কিংডম মানে হচ্ছে এটাকে বলা হয় অধিরাজ্য। কি বলা হয়? অধিরাজ্য। আচ্ছা, তাহলে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা, এই শব্দ দুইটা আমাদের কাছে এখন নতুন, কিন্তু পরে আস্তে আস্তে আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হব। তাহলে প্রোক্যারিওটা আমরা যদি শব্দটার দিকে লক্ষ্য করি, ইংলিশে এইভাবে লেখা হয় প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকেন্দ্রিক জীব যাদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস আদি বা অনুন্নত। তাহলে প্রোক্যারিওটা নামটা আসছে হচ্ছে প্রো মানে হচ্ছে বিফর বা আদি বা আগে বা পূর্বে, আদি বা কি বলা যায় এটাকে পূর্বে বলা যায়। এবং ক্যারিওটা মানে হচ্ছে যাদের হচ্ছে কেন্দ্রিকা থাকে, সেটা বলছে ক্যারিওটার ক্যারিও আসছে হচ্ছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রো আসছে আদি থেকে এবং ক্যারিয়ন আসছে হচ্ছে নিউক্লিয়াস থেকে। তাহলে প্রোক্যারিওটা অর্থ কি? যারা আদি কেন্দ্রিক। এবং সেম ভাবে ইউক্যারিওটা অর্থ হচ্ছে সুকেন্দ্রিক জীব। তাহলে ইউ মানে কি? ইউ আসছে হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ গুড, মানে হচ্ছে ভালো। ভালো মানে হচ্ছে সু বলা যায়। এবং হচ্ছে ক্যারিওটার ক্যারিয়ন অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস। আমরা কি জানছি ক্যারিয়ন অর্থ কি? নিউক্লিয়াস। তো ইউক্যারিওটা মানে কি? যাদের কেন্দ্রিকা ভালো, যাদের কেন্দ্রিকা কি উন্নত, এটাকে বলা যায় উন্নত, তাহলে তারা হচ্ছে সুকেন্দ্রিক জীব। তাহলে সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে যারা পড়ছে তারা হচ্ছে রাজ্য 1, যাদের রাজ্য হচ্ছে মনেরার বলতে গেলে মনেরার মন ছোট বা মন অনুন্নত, বা এরা হচ্ছে আদিকেন্দ্রিক মনেরা। আর সুপার কিংডম 2 কে আবার 4টা ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে প্রোটিস্টা, 2 নম্বর হচ্ছে ফানজাই বা ফাঙ্গিও বলা হয়, তারপর হচ্ছে প্লান্টি, আর একটা কি অ্যানিম্যালিয়া। তো প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আমরা যদি লক্ষ্য করি এটা হচ্ছে 5 রাজ্য, 5টা রাজ্যকে আবার 2টা সুপার কিংডম বা অধিরাজ্যে ভাগ করা হয়েছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা 1 2 3 4 5
শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমান্বয়ে এদের বৈশিষ্ট্যগুলো উন্নত হবে। মানে মোনেরা থেকে প্রোটিস্টা উন্নত, প্রোটিস্টা থেকে ফাঞ্জাই উন্নত, ফাঞ্জাই থেকে প্লান্টি উন্নত এবং একইভাবে প্লান্টি থেকে অ্যানিমেলিয়া উন্নত। তো মোনেরা আমরা জানি সুপার কিংডমে হচ্ছে প্রোক্যারিওটা। তো মোনেরার যদি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি, এদের কি, এদের একটা চিত্র দিয়ে বোঝাই। এদের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলা যায় এবং কি নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, বা এদেরকে নষ্টকও বলা যায়। নীলাভ সবুজ শৈবালের ইংলিশ কি? নীলাভ মানে কি ব্লু, নীলাভ সবুজ হচ্ছে গ্রিন, আর যেহেতু শৈবাল সেটা কি অ্যালগি, তাহলে বিজিএ এটাকে আবার বিজিও বলা হয়, ব্লু গ্রিন অ্যালগে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য আমাদের উদাহরণ। তারপর হচ্ছে প্রোটিস্টা কি? প্রোটিস্টার মধ্যে আছে অ্যামিবা, তারপর হচ্ছে প্যারামেসিয়াম, তারপর এককোষীয় বহুকোষী শৈবাল। শৈবাল। তারপর যদি আমি বলি ফানজাই বা ফাঙ্গাস যারা আছে, এদের মধ্যে কি আছে? ইস্ট, তারপর কি পেনিসিলিয়াম, তারপর কি আছে? ইস্ট, পেনিসিলিয়াম এবং হচ্ছে মাশরুম। এগুলো আলাদা করে আমরা প্রথমে আগে উদাহরণগুলো মুখস্থ করে নেব, এবং আমরা যদি লক্ষ্য করি প্রতিটা উদাহরণই আমরা চিনি। মাশরুম আমরা সবাই দেখেছি। যদি মাশরুমের যে বৈশিষ্ট্য, আমরা যদি মাশরুমকে চোখের মধ্যে নেই, মাশরুমের বৈশিষ্ট্যগুলো মনে করলে কিন্তু কি আমরা ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য পাবো। আমরা শৈবাল দেখেছি যে আমাদের ছাদে যখন বৃষ্টির মধ্যে যখন দেখি কেউ শ্যাওলা, যেটাকে বলি আমরা, পায়ের নিচে পড়লে পিছলে খাওয়ার, আছাড় খাওয়ার একটা ব্যাপার থাকে, সেগুলো কি শৈবাল, প্রোটিস্টা। তারপর কি মোনেরা, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম তো আমরা সবাই শুনেছি, বিভিন্ন অসুখ বিসুখ কিসের মাধ্যমে হয়? ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। তাহলে আমরা যদি লক্ষ্য করি ব্যাকটেরিয়া থেকে শৈবাল উন্নত, শৈবালের থেকে মাশরুম উন্নত, ইস্ট, ইস্ট তো আমরা সবাই চিনি। ইস্ট কোথায় ব্যবহৃত হয়? পাউরুটি ফুলাতে ব্যবহৃত হয়, কেক ফুলাতে ব্যবহৃত হয়, এসব ক্ষেত্রে কি ইস্ট ব্যবহৃত হয়। পেনিসিলিয়ামও সেম ভাবে একটা ফাঞ্জাই। আর প্লান্টি কি? প্লান্টি হচ্ছে উন্নত উদ্ভিদ, উন্নত সবুজ উদ্ভিদ, সবুজ, হ্যাঁ, উন্নত সবুজ বললে ভুল হবে, এটার মধ্যে সব ধরনের উদ্ভিদই আছে। উন্নত উদ্ভিদ, সবুজীব। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী, অ্যানিমাল থেকে আসছে, অ্যানিমেলিয়া আসছে অ্যানিমাল থেকে। তো এগুলোর বৈশিষ্ট্য দেখে আমরা আমরা উদাহরণ দেখে আমরা এদের বৈশিষ্ট্যগুলো রিলেট করতে পারবো। আমরা এদের বৈশিষ্ট্যগুলো পড়ার আগে আমরা যদি এই দুইটা সুপার কিংডম সম্পর্কে একটা চিত্রের মাধ্যমে আলোচনা করি বা চিত্রের একটা ধারণা পাই, তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো বোঝা অনেক সহজ হবে। দেখো, এই মার্গিউলিস যে দুইটা সুপার কিংডম ভাগ করছিল, এই যে প্রোক্যারিওটা, এই যে ইউক্যারিওটা, প্রোক্যারিওটের মধ্যে শুধুমাত্র আদিকেন্দ্রিক জীবগুলো আছে, আর ইউক্যারিওটের মধ্যে শুধুমাত্র যাদের সুকেন্দ্রিক নিউক্লিয়াস আছে তারাই আছে। তো বলা যায় প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এদের সবারই কি সুকেন্দ্রিক নিউক্লিয়াস, বা এরা কি সুকেন্দ্রিকা বিশিষ্ট জীব, আর এরা কি আদিকেন্দ্রিক। যদি আমি একটা ব্যাকটেরিয়ার চিত্র আঁকাই, এই ধরো একটা চারকোনা ব্যাকটেরিয়া, এর নাম দিলাম হচ্ছে এটা ইকোলাই, ইকোলাই বা ইস্টিশিয়া কোলাই, এটা একটা ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে এককোষী, অর্থাৎ এইটা যদি আমি একটা কোষ চিন্তা করি, তাহলে এই একটা কোষের মাধ্যমে এরা জীবনের বৃদ্ধি, জনন এবং বংশবিস্তার সকল কাজই কি একটা কোষের মাধ্যমে করবে। এদের কোষের মধ্যে আসলে থাকেটা কি? এদের কোষের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলিত নিউক্লিয়াস থাকে। দেখতে ঠিক এইরকম দেখায় অনুবীক্ষণ যন্ত্রে। একটা বৃত্তাকার কুণ্ডলিত নিউক্লিয়াস থাকে, হিস্টোন প্রোটিন বিহীন, অর্থাৎ কি এদের কোনো সুবিন্যস্ত কুণ্ডলী পাকানো থাকে না, একটা বৃত্তাকার ডিএনএ, এটাকে আমি বলতে পারবো বৃত্তাকার কি ডিএনএ। এখানে কিন্তু
আলাদা করে কোনো নিউক্লিওপ্লাজম নাই, কোনো নিউক্লিয়ার এনভেলপ নাই, বা নিউক্লিয়ার মেমব্রেন যেটাকে আমি বলি, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাসও নাই। তাহলে আছে কি, এদের একটা ছোট রাইবোজোম থাকে, এছাড়া এদের কি থাকে, প্রোটিওজোম থাকে, হোয়াট এভার। কিন্তু এদের মেইন যে বৈশিষ্ট্য, এদের একটা বৃত্তাকার ডিএনএ থাকে, যেটা প্রোক্যারিওটার একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে যে ইউক্যারিওটার যদি আমি কোষ লক্ষ্য করি, এই যদি হয় একটা ইউক্যারিওটার কোষ, তাহলে এখানে কি থাকে, এখানের যে আমাদের নিউক্লিয়াস, সেটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিওলাস থাকে, এর মধ্যে অনেক কুণ্ডলী পাকানো কি থাকে, আমাদের ক্রোমাটিন থাকে, যেটা মেইনলি ডিএনএ, যেটা আমরা ক্রোমাটিন। এছাড়া এর কি থাকে, নিউক্লিয়ার এনভেলপ থাকে, এখন এর মধ্যে কি অন্য আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকবে না? আমরা মনেই করব যে মনেরা হচ্ছে সবচেয়ে আদি বৈশিষ্ট্য, মনেরা কি সবচেয়ে আদি বৈশিষ্ট্য, যেহেতু এরা 1 নম্বরে আছে, আস্তে আস্তে অনুন্নত থেকে উন্নত হবে, এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে কি এর শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ যেটা ইম্পর্টেন্ট, ডিএনএর সাথে সংশ্লিষ্ট যে সকল অঙ্গাণু আছে, যেমন ধরো নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন, তারপর নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, এগুলো কি থাকবে না। যেটা আমাদের উন্নত বৈশিষ্ট্য, যেটা হচ্ছে সুকেন্দ্রিক কোষে অবশ্যই থাকবে। সুকেন্দ্রিক কোষে কি সবকিছু উন্নত। তাহলে এদের যেমন নিউক্লিয়াসের সাথে আবরণে বেষ্টিত থাকবে, সবকিছুই পোশাক পরিচ্ছন্ন পরা থাকবে, তেমনি এর যে অঙ্গাণুগুলো আছে সেগুলোও কি আবরণে বেষ্টিত অঙ্গাণু। যেমন এর সাথে কি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এর বাইরের দিকে একটা করে কোষ ঝিল্লি থাকবে, হ্যাঁ। এর সাথে কি গলগি বডি থাকবে, গলগি বডি থাকতেছে। আর যদি এটা উদ্ভিদ কোষ হয়, তাহলে এর সাথে কি প্লাস্টিড থাকবে, এর সাথে কি থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। তো এগুলো সবই কি আবরণে বেষ্টিত অঙ্গাণু। কারণ কি, এরা তো উন্নত মানে কি, যারা আধুনিক আধুনিক প্রাণী, আধুনিক সবকিছু কি পোশাক পরিচ্ছদ পরে। তেমনি মানে কি পোশাক পরিচ্ছদ মানে কি আবরণী। তেমনি এরা যেহেতু উন্নত কোষ, তাই এদের যত অঙ্গাণু আছে সবই কি থাকবে, আবরণে বেষ্টিত থাকবে। যেমন এদের নিউক্লিয়াসে আবরণে বেষ্টিত, আর এর কি অনুন্নত আদিম প্রাণী। তো আদিম কোষ, আদিম কোষ ওই আদিম মানুষের মতোই পোশাক পরিচ্ছদ থাকবে না। যেমন হচ্ছে এখানে বৃত্তাকার ডিএনএতে কি নাই, নিউক্লিয়ার কোনো মেমব্রেন নাই। এছাড়া এদের অন্যান্য যে সকল কোষীয় অঙ্গাণু আছে, সেগুলোও কিন্তু কি কোনো মেমব্রেন যুক্ত নয় বা আবরণে বেষ্টিত নয়। এছাড়া কি থাকবে, এদের জনন আর এদের জনন আলাদা। যেহেতু এদের কোষ হচ্ছে একটা কোষ, এবং এই একটা কোষের মাধ্যমে এদের জনন হবে, তাহলে এই কোষটা কি হবে, এই হচ্ছে একটা কোষ, এই কোষ 2টা কোষে ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তো এই কোষ বিভাজন যেটা, তাহলে একটা কোষ থেকে 2টা কোষে ভাগ হয়ে যাচ্ছে, তাই এটাকে আমি কি বলবো, দ্বিভাজন বা দ্বিবিভাজন। সেম ভাবে এখানে তো কোষ এইভাবে বিভাজন হতে পারবে না, কারণ এরা তো এক কোষী না, এরা হচ্ছে বহুকোষী। তো এদের যে কোষ বিভাজন, সেটা মেইনলি হয় মাইটোসিস এবং মায়োসিস। যদি আমাদের দেহ কোষে হয় তাহলে মাইটোসিস, আর যদি আমাদের জনন কোষে হয় তাহলে হবে এটা মায়োসিস। তো এই রকম অসংখ্য বৈশিষ্ট্য যে সম্পূর্ণ ভিন্ন, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এদের মেইনলি নিউক্লিয়াসে, সেই জন্য নামের মধ্যেও কি নিউক্লিয়াস জনিত পার্থক্য আছে। তো এতক্ষণ আমরা মোনারা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলা, প্লান্টি, এদের একটা বেসিক ধারণা পাইলাম যে এদের নিউক্লিয়াসটা কেমন হয়, এদের কোষটা কেমন হয়, বা এদের কোষীয় অঙ্গাণু কেমন হয়, এবং আরো জানতে পারলাম যে এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার মধ্যে যে জননের যে পার্থক্য, সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা বিশদভাবে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো জানবো। 1 নম্বর রাজ্য কি আমাদের মোনেরা। রাজ্য নম্বর 1 মোনেরা। মোনেরা কি, এরা হচ্ছে আদিকেন্দ্রিক জীব। হ্যাঁ, তাহলে আদিকেন্দ্রিক জীব আমি আগেই বলছি, যখনই কোনো রাজ্যের বৈশিষ্ট্য বলবো তার আগে আমাদের লক্ষ্য করতে হবে যে এদের উদাহরণটা কি। তাহলে মোনারার উদাহরণ কি, ব্যাকটেরিয়া। আমরা কি জানি ব্যাকটেরিয়া একটা কোষ নিয়ে গঠিত। তাহলে এর 1 নম্বর পয়েন্ট হবে এটা এককোষী। এরা অবশ্যই কি হবে,
এককোষী হবে, কখনোই বহুকোষী হতে পারবে না। এটাই তো এদের অনুন্নত বৈশিষ্ট্য, এককোষী, ফিলামেন্টাস এবং কি কলোনিয়াল। আচ্ছা, এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। তাহলে এককোষী বুঝলাম যে কোষ হচ্ছে একটা ভাইয়া, তাহলে ফিলামেন্টাস এবং কলোনিয়াল কি যদি আমরা বুঝতে চাই, ফিলামেন্টাস এগুলোর নামগুলোর কোত্থেকে আসছে সেটা বুঝি। তাহলে ফিলামেন্টাস শব্দটা আসছে ফিলামেন্ট থেকে, ফিলামেন্ট, ফিলামেন্ট, ফিলা অর্থ হচ্ছে সুতা, ফিলা মানে কি সুতা, বা ফিলামেন্ট আমরা যে সকল জায়গায় সুতা জাতীয় পদার্থ দিয়ে তৈরি সেটাকে আমরা বলি ফিলামেন্ট। যেমন আমাদের কি আছে, আমাদের দেহের মধ্যে যে হাড় যুক্ত থাকে, হাড়ের সাথে হাড় যুক্ত করে কে, ফিলামেন্ট। হাড়ের সাথে পেশি যুক্ত করে কে, টেন্ডন। তেমনি তেমনি এই ফিলামেন্টাস শব্দটা আসছে ফিলা থেকে, ফিলা মানে হচ্ছে সুতা। তাহলে বলা যায় যে এককোষী জীব, কিন্তু কখনো কখনো এরা কিভাবে থাকে, সুতার মতো করে থাকে। কিভাবে, যে অনেকগুলা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এইভাবে অসংখ্য ব্যাকটেরিয়া যখন সুতার মতো গঠন তৈরি করবে, একটার পর একটা একটার পর একটা যুক্ত হয়ে, তখন সেটাকে আমরা বলবো ফিলামেন্টাস। এটা হচ্ছে এদের স্বভাবগত বৈশিষ্ট্য। আবার কলোনিয়াল কি, কলোনিয়াল মানে কি, আমরা তো পড়ছি ব্রিটিশ কলোনি মানে কি ব্রিটিশ উপনিবেশ। যখন ব্রিটিশরা আমাদের দেশের একটা অঞ্চলে এসে বসবাস করা শুরু করলো, তখন সেটাকে আমরা কি বলি, ব্রিটিশ কলোনি, তাই না? তেমনি মানে দলবদ্ধভাবে বসবাস। তেমনি আমাদের যে ব্যাকটেরিয়া আছে, অসংখ্য ব্যাকটেরিয়া যদি এইভাবে দলবদ্ধভাবে বসবাস করে, সেটাকে আমি কি বলবো, কলোনিয়াল বলবো। তাহলে এই যে বৈশিষ্ট্য সেটাকে আমি বলবো কলোনিয়াল। তাহলে ব্যাকটেরিয়া বা মনেরা, এরা, এদের স্বভাব বা বৈশিষ্ট্য কি, এরা এককোষী হবে, মানে একটা কোষ নিয়ে গঠিত হবে, পুরো বডি একটা কোষ, এবং এদের খাদ্য গ্রহণ হবে একটা কোষে, বৃদ্ধিও হবে একটা কোষে, জননও হবে একটা কোষে। ফিলামেন্টাস যারা সুতার মতো করে যারা অবস্থান করে, এবং কলোনিয়াল মানে কি, যারা কলোনি বা দলবদ্ধভাবে অবস্থান করে, সেটাকে বলবো আমরা কি, কলোনিয়াল। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, যদি আমি বলি, প্রথমেই আমাদের কেন্দ্রের দিক লক্ষ্য করতে হবে। 2 নম্বর পয়েন্ট হবে কেন্দ্রিক, মানে এদের নিউক্লিয়াসটা কেমন, এরা হচ্ছে আদি কেন্দ্রিক। আদি কেন্দ্রিক, আদি কেন্দ্রিক বলতে কি বোঝায়, যাদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস অনুন্নত। অনুন্নত বলতে কি, যারা পোশাক পরিচ্ছদ, যাদের সকল নিউক্লিয়াসে পোশাক পরিচ্ছদ থাকে না, মানে নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে না। নিউক্লিয়ার মেমব্রেন না থাকলে কি হবে, নিউক্লিওপ্লাজম যেটা হচ্ছে ঘাত্র, সেটা ছড়ে ছিটে থাকবে, মানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস ঘাত্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে কি, নিউক্লিওপ্লাজমও নাই, হ্যাঁ, নিউক্লিওপ্লাজমও নাই, নিউক্লিয়ার মেমব্রেনও নাই, আবার কি নিউক্লিওলাসও নাই। তাহলে এখানে কি বলতে পারবো, আদি কেন্দ্রিক, বা এটাকে বলা যাবে হচ্ছে, এদের কি থাকে না, এদের নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, বা এটাকে বলা হচ্ছে নিউক্লিয় বস্তু, হ্যাঁ, ক্রোমাটিন বস্তু থাকে। এদের কি থাকে, ক্রোমাটিন বস্তু, যেটা হচ্ছে ডিএনএ, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু কি থাকে না, কিন্তু ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। মেমব্রেন থাকে না, এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। সেই জন্য তো আদিকেন্দ্রিক। তাহলে ক্রোমাটিন বস্তু, যেটা আমরা বলবো কি ডিএনএ অথবা আরএনএ, এটা কি করবে, থাকবে, কিন্তু নিউক্লিওলাস এবং কি নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এবার আমরা বলবো, এদের যেহেতু কেন্দ্রিকা শেষ, কেন্দ্রিকার সাইডে কি থাকে, কোষীয় অঙ্গাণু থাকে। তাহলে কোষীয় অঙ্গাণুর গঠন কেমন, এদের কোষীয় অঙ্গাণু, এরাও কি পোশাক পরিচ্ছদ থাকবে না, মানে কি এদেরও কি থাকবে না, নিউক্লিয়ার না, এদেরও বাইরের কোনো মেমব্রেন বা আবরণ থাকবে না। তাহলে কি কোষে আবরণে বেষ্টিত কোনো অঙ্গাণু থাকবে না। কোষে
আবরণ বেষ্টিত অঙ্গাণু কারা? প্লাস্টিড কোষে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইত্যাদি থাকে না। এগুলো কারা থাকে না? যাদের আবরণী, এগুলো সকল অঙ্গাণুর কি আছে? আবরণী আছে। তাহলে এদের যেহেতু এরা আদিকেন্দ্রিক, তাহলে কি এদের আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু থাকবে না। তাহলে যাদের অঙ্গাণুর আবরণ আছে তারা থাকবে না। শুধু কে থাকবে? যার আবরণ নেই, শুধু রাইবোজোম থাকে। শুধু কি থাকে? রাইবোজোম থাকে। তারপর 4 নম্বর হচ্ছে, আমি এটা কি বিষয়ের বৈশিষ্ট্য বললাম? আমি যদি লক্ষ্য করি, 1 নম্বর বৈশিষ্ট্য আমি বলছি এদের স্বভাব, ঠিক আছে। 2 নম্বর বলছি এদের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। 3 নম্বর বলছি কোষীয় অঙ্গাণু। আর 4 নম্বর আমি বলবো এদের সবকিছুই হলো, এদের খাদ্য গ্রহণ লাগবে না, তাহলে এদের খাদ্য গ্রহণ বলবো। তো খাদ্য গ্রহণ কেমনে হবে? এরা তো আদিকেন্দ্রিক। আদিকেন্দ্রিক ধরো একটা স্পঞ্জ যদি আমি পানির মধ্যে রেখে দেই, সে কি করে? পানিটাকে শোষণ করে। এটা তো সাধারণ একটা বৈশিষ্ট্য, শোষণ করা বা অ্যাবজর্পশন করা, এটা একটা সাধারণ বৈশিষ্ট্য। আর আমরা যারা খাবার গ্রহণ করি, আমরা গলাধঃকরণ করি, এবং উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। আমরা পরবর্তীতে জানবো এগুলো খুবই জটিল প্রক্রিয়া। তাহলে সব থেকে সরল প্রক্রিয়া হচ্ছে শোষণ। তাহলে যেহেতু এরা আদিকেন্দ্রিক, তাই এদের খাদ্য গ্রহণ হয় শোষণ পদ্ধতিতে। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এবং 5 নাম্বার, আমি যদি বলে 5 নাম্বারটা আমি বলবো জনন সম্পর্কে। আমরা আগে পড়ছি এরা কিভাবে জনন করে। এরা এককোষী, এরা দ্বিভাজনের মাধ্যমে জনন সম্পন্ন করে। দ্বিভাজন এর মাধ্যমে কি করে? জনন সম্পন্ন করে। সেম ভাবে আমি মনেরা, প্রোটিস্টা, ফানজাই এগুলো সবগুলোর এই সিকোয়েন্সে যদি আমি মনে রাখি, তাহলে কিন্তু কি আমরা পরীক্ষার হলে প্রয়োগ করতে আমাদের কি হবে? সহজ হবে। এবং এদের যদি উদাহরণ দেই আরেকবার, উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, বা বিজিএ, এটাকে নষ্টক বলা হয়। ঠিক আছে, এবার আমরা জানবো 2 নম্বর যে রাজ্যটা আছে, নাম হচ্ছে কি? প্রোটিস্টা। 2 নম্বর রাজ্য কি? প্রোটিস্টা। প্রোটিস্টার 1 নম্বর হচ্ছে কি? আমরা জানবো স্বভাব সম্পর্কে। স্বভাব আগে আমরা কি পড়ছি? মনে শুধু ছিল এককোষী, এরা হবে এককোষী বা বহুকোষী। এককোষী বা বহুকোষী। ওরা কি ছিল? ওরা ফিলামেন্টাস ছিল। এরা হবে কেমন? এরা হবে একক ও কলোনিয়াল বা ফিলামেন্টাস। আগে ওরা কি ছিল? দলবদ্ধভাবেও থাকতে পারতো, ওরা দলবদ্ধভাবে বেশি থাকতো। এরা কি হবে? একক, মানে একাও থাকে, বা কলোনিয়াল, কলোনি গঠন করেও থাকে। কলোনিয়াল এবং কি ফিলামেন্টাস, ফিলামেন্টও গঠন করে। ফিলামেন্টাস। আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস। তাহলে এরা যেহেতু ইউক্যারিওটা, মানে কি এদের সুকেন্দ্রিক, তাহলে এদের নিউক্লিয়াস কেমন হবে? সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক মানে কি? এদের ক্রোমাটিন বস্তু কি দিয়ে আবৃত থাকে? নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত। তাহলে কি বলবো আমি? ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত। বস্তু নিউক্লিয়ার
মেমব্রেন দ্বারা কি আবৃত। এছাড়া কি থাকবে এদের 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 যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর অবশ্যই নিউক্লিওলাস থাকবে, এছাড়া নিউক্লিওপ্লাজম থাকবে ইত্যাদি থাকবে। এবং ক্রোমাটিন বস্তুতে কি থাকবে, ডিএনএ আরএনএ প্রোটিন সবই থাকবে। এখানে কি থাকবে, ডিএনএ আরএনএ এবং প্রোটিন সবকিছুই থাকবে। এরপর আছে আমাদের 3 নম্বর হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুটা কেমন হবে, এরা তো উন্নত, ওই মনের থেকে উন্নত। এখানে কি পোশাক পরিচ্ছদ থাকবে, মানে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকবে। তাহলে কোষে যে সকল আবরণী বেষ্টিত অঙ্গাণু আছে তারাও থাকবে। রাইবোজোম যেটা সকল কোষে থাকে। আমাদের একটা জিনিস মনে রাখবো যে রাইবোজোম যে অঙ্গাণুটা, আমরা পরে এগুলো পড়বো। রাইবোজোম এটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। সার্বজনীন অঙ্গাণু মানে যারা এককোষিতেও থাকে বহুকোষিতেও থাকে, মানে যারা সকল জায়গায় অবস্থান করে তারা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। যেহেতু রাইবোজোম এককোষী এবং বহুকোষী উভয় প্রকার জীবেই অবস্থান করে, তাই এটাকে আমি বলবো সার্বজনীন অঙ্গাণু। মানে এটা সব জায়গাতে থাকবে, মোনারা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলের সব জায়গাতে থাকবে। আর এখানে যেহেতু কোষীয়, এরা যেহেতু উন্নত, তাহলে সকল ধরনের অঙ্গাণুই বিদ্যমান। তাহলে এখানে কি সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান। এরপর আমাদের খাদ্য গ্রহণ। ওরা কিভাবে খাদ্য গ্রহণ করত, ওরা শুধুমাত্র শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করত। এরা তো উন্নত, এদের খাদ্য গ্রহণ হবে শোষণ বা ফটোসিনথেটিক। তাহলে এরা শোষণের মাধ্যমেও খাদ্য গ্রহণ করবে, ফটোসিনথেসিসের মাধ্যমেও খাদ্য গ্রহণ করবে। আমি যদি বলি, অনেকে নাও জানতে পারো যে ফটোসিনথেসিস অর্থ কি। ফটোসিনথেসিসের বাংলা হচ্ছে সালোক সংশ্লেষণ। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। 5 নম্বর হচ্ছে যেটা জনন। জনন কিভাবে হবে, এদের জনন আগে কিভাবে হতো, দ্বিভাজন। এবার তো দ্বিভাজন হবে না, এরা তো উন্নত। এদের দুইটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। তাহলে একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন কোনটা, যেখানে দুইটা ভিন্নধর্মী গ্যামেটের মিলন ছাড়াই যে জনন হয় সেটা হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, মানে যেটা অঙ্গজ জনন বলা যায়। যেমন একটা গাছের যেমন মুকুল গজায়, সেখান থেকে আরেকটা গাছ হয়, সেই রকম এটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন কিভাবে হবে, অযৌন জননে হবে মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস প্রক্রিয়ায়, এগুলো আমরা পরে বিস্তারিত জানবো। আর যেটা যৌন জনন, সেটা হবে কনজুগেশনের মাধ্যমে। তো কনজুগেশন জিনিসটা কি, কনজুগেশন হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন, মানে জীবন ধারণ হচ্ছে তাদের ভিন্ন, তাদের স্বভাব চরিত্র ভিন্ন, কিন্তু গাঠনিকভাবে এক, এমন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন হয় তারা হচ্ছে কি, সেই জননকে কি বলা হয়, কনজুগেশন বলা হয়। তাহলে কনজুগেশন কি, এটা হচ্ছে একটা যৌন প্রজননের প্রক্রিয়া, যার মাধ্যমে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে একই, হ্যাঁ, এমন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন হয়,
তাকে আমি কি বলবো, কনজুগেশন বলবো। এবং এর আমরা সব বৈশিষ্ট্য জানলাম, এবং এর উদাহরণ হচ্ছে, এর উদাহরণ আমরা পড়েছি কি কি, ইস্ট, ইস্ট না, এটা হচ্ছে এককোষী বহুকোষী শৈবাল, পেনিসিলি প্যারামেসিয়াম এবং হচ্ছে অ্যামিবা। তাহলে অ্যামিবা, প্যারামেসিয়াম, আর কি শৈবাল, এককোষী ও বহুকোষী শৈবাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। এবার আমরা জানবো 3 নম্বর যে রাজ্য, সেটা হচ্ছে ফানজাই, বা এটাকে বলা হয় ফাঙ্গাসও বলা হয়। হ্যাঁ, এটার যদি সব বলি, এরা কেমন হয়? এরা প্রথমে হচ্ছে অধিকাংশই এরা হচ্ছে স্থলজ, স্থলজ হয়, মানে স্থলে অবস্থান করে বা স্থলে জন্মায়, স্থলজ মৃতজীবী বা পরজীবী। তোমরা যদি লক্ষ্য করো, তাহলে যেই জায়গায় দেখবে গাছপালা হয়নি, মানে মরা জায়গা, পচা জায়গা, সেগুলাতে কি হচ্ছে, মাশরুম জন্মাতে দেখা যায় বা ব্যাঙের ছাতা জন্মাতে দেখা যায়। এবং কি এরা পানিযুক্ত জায়গা, যে সকল পানিযুক্ত জায়গা আছে সেখানে এদের জন্মাতে দেখা যায়। এছাড়া এরা হচ্ছে পরজীবী, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর গায়ের উপর জন্মে, যেমন হচ্ছে কি আমাদের আচারে অনেক সময় কি জন্মে, ফাঙ্গাস জন্মে, তাই না? এবং এদের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, এদের যে দেহ আছে, দেহ কখনো কখনো এককোষী হয়, দেহ এককোষী অথবা মাইসেলিয়াম বা মাইসেলিয়াম। মাইসেলিয়াম জিনিসটা কি? মাইসেলিয়াম, মাইসেলিয়াম হচ্ছে এদের দেহ সরু সুতার মতো অংশ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সরু সুতা। মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতা। এটা অনেকেই বুঝতে একটু কষ্ট হবে, যদি আমি চিত্র এঁকে বোঝাই। আমাদের এই হচ্ছে একটা মাটি, মাটির উপর এই যদি হয় একটা মাশরুমের কাণ্ড, এবং এই যদি হয় একটা মাশরুম, হ্যাঁ, এই পুরো মাশরুমের যেটা উপরের অংশ, যেটা আমরা দেখতে পাই, সেটাকে বাস্তবে এটার নাম হচ্ছে ফ্রুট বডি। কি বলা হয়? ফ্রুট বডি। এটা কি কাজ করে? এটা আমাদের, এটা মাশরুমের শুধু প্রজননে অংশ নেয়, এই অংশটা প্রজননে অংশ নেয়। তাহলে এটা কি মূল দেহ? না, এটা হচ্ছে এদের জননাঙ্গ। তাহলে এদের মূল দেহ কই থাকে? এদের মূল দেহ মাটির নিচে এইভাবে 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 সুতার মতো, সরু সুতার মতো যে অংশ এদের মাটির নিচে বিস্তৃত থাকে, সেটাই হচ্ছে এদের মূল দেহ, যেটার নাম হচ্ছে মাইসেলিয়াম। তো এইটাই হচ্ছে এদের কি, মাইসেলিয়াম। তাহলে এরা এককোষীও হতে পারে বা মাইসেলিয়ামও হতে পারে। ঠিক আছে, তাহলে 2 নম্বর কি, এদের নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াস কেমন? যেহেতু এরা হচ্ছে ইউক্যারিওটা, তাহলে এদের নিউক্লিয়াস হবে কি, সুকেন্দ্রিক নিউক্লিয়াস। এদের কেন্দ্রিকায় কি থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার প্লাজম থাকবে। 3 নম্বর হচ্ছে কোষীয় অঙ্গাণু। তাহলে কোষীয় অঙ্গাণুর মধ্যে কি সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান, সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। কিন্তু বললে ভুল হবে, এখানে সকল কোষীয় অঙ্গাণুর মধ্যে আমি যদি বলি, এরা মাশরুম আমরা সবাই দেখেছি, মাশরুম কেমন হয়? সাদা হয়। সাদা মানে কি? সবুজ না। সবুজ কেন হয়? সবুজ থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকার কারণে। উদ্ভিদ সবুজ কেন হয়? উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই জন্য উদ্ভিদ সবুজ হয়। তাহলে যেহেতু মাশরুম কেমন হয়? সাদা হয়, ইস্ট সাদা হয়, তাহলে কি এখানে ক্লোরোপ্লাস্ট থাকে? অবশ্যই থাকে না। তাহলে আমাদের যে ফানজাই, এরা কি ক্লোরোপ্লাস্ট উপস্থিত না অনুপস্থিত? অবশ্যই অনুপস্থিত। তাহলে কি কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এবং কোষে একটা কোষ প্রাচীর যেটা আছে, কোষ প্রাচীরে একটা বিশেষ জিনিস থাকে, নাম হচ্ছে কাইটিন। তাহলে কাইটিন নির্মিত কোষ প্রাচীর বিদ্যমান। এদের অঙ্গাণুর মধ্যে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, এটা হচ্ছে কাইটিন নির্মিত কোষ প্রাচীর বিদ্যমান। এরপর কি আছে? এদের খাদ্য গ্রহণ। এদের খাদ্য গ্রহণ কিভাবে হয়? এরা যেহেতু মৃত জায়গায় জন্মে, পরজীবী, এরা মৃতজীবী, এরা পরজীবী, এরা স্থলে জন্মে, এরা কি করে? অন্যের খাবার শোষণ করে নেয়। এই যে মাইসেলিয়াম, এগুলোর মাধ্যমে কি করবে? শোষণ করে নেবে। তাহলে এদের খাদ্য গ্রহণ কি পদ্ধতিতে হয়?
শোষণ পদ্ধতিতে হয়। এদের খাদ্য গ্রহণ কি পদ্ধতি? শোষণ পদ্ধতিতে হয়। এবং শোষণ, তাহলে এদের কেন সালোক সংশ্লেষণ হয় না ভাই? এরাও তো উন্নত। প্রোটিস্টাতে যদি সালোক সংশ্লেষণ হয়, প্রোটিস্টা থেকে তো ফাঞ্জাই আরো উন্নত, তাহলে কেন হয় না? কারণ এদের কি ক্লোরোপ্লাস্ট নেই। এদের কি ক্লোরোপ্লাস্ট নেই, তাহলে কি হবে না? এদের ফটোসিনথেসিস হবে না, যেহেতু ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, তাই এদের কি শুধুমাত্র শোষণ পদ্ধতি হবে। এছাড়া জনন কিভাবে হয়? এদের হ্যাপ্লয়েড স্পোর তৈরির মাধ্যমে যৌন জনন হয়। এদের কি হয়? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। দিয়ে বংশবৃদ্ধি ঘটে। ঠিক আছে, এই ছিল আমাদের ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য।